যখন কোনো জাহাজ সমুদ্রে থাকে তখন তাকে শুধু সমুদ্রের ঝড় এবং ঢেউর সাথে মোকাবেলা করতে হয় না, এর সাথে এই জাহাজকে অনেক অপ্রত্যাশিত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। তার ভিতর একটি হলো জলদস্যু আক্রমণ। যেমন সোমালিয়ান জলদস্যুরা এই কাজের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত। ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর অনুসারে প্রতি বছর শিপিং শিল্প $16 মিলিয়ন ক্ষতি বহন করে। এই ক্ষতির কারণ ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি হলেও আরেকটি বড় কারণ হচ্ছে পাইরাসি বা জলদস্যু। বিখ্যাত সোমালিয়ান জলদস্যুরা তাদের আক্রমণ চালায় এমন কয়েকটি নির্দিষ্ট স্থান রয়েছে, যেমন একটি হলো সোমালিয়ান সাগর, দ্বিতীয়টি গাডাফুই চ্যানেল এবং তৃতীয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ অবস্থান হলো এডেন উপসাগর। এশিয়া থেকে ইউরোপ যেতে হয় এমন সব জাহাজ গল্ফ অফ এডেন উপসাগরের পথ দিয়ে সুয়েজ ক্যানেলের মধ্যে দিয়ে ইউরোপ যেতে হয়। বিশ্ব বাণিজ্যের একটি বড় অংশ এই এডেন উপসাগর ব্যবহার করে করা হয়, যার মধ্যে বেশিরভাগই তেল পরিবহনকারী জাহাজ হয়ে থাকে। আর এখানে সোমালিয়ান জলদস্যুরা বিভিন্ন জাহাজে আক্রমণ করে বেড়ায়। তাহলে চলুন প্রকাশ্য পৃথিবীর আজকের এই ভিডিও এটাই জানবো যে কিভাবে জলদস্যুরা এইসব জাহাজে আক্রমণ করে এবং এর থেকে রক্ষা পাওয়ার জন্য এইসব জাহাজে কেমন টেকনোলজি ব্যবহার করা হয়। তাহলে চলুন শুরু করা যাক। শুধু গত কয়েক শতাব্দীতে নয়, বরং হাজার হাজার বছর ধরে এই জলদস্যুরা শিপিং শিল্পের জন্য একটি বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়ে দিয়েছে। আগে জলদস্যুরা এত উন্নত ছিল না, কিন্তু এখন আধুনিক প্রযুক্তির সাহায্যে জলদস্যুরাও এগিয়ে গিয়েছে। এর সাথে জলদস্যুতা বিরোধী কৌশল এবং অস্ত্রও উন্নত হয়েছে। এইসব জলদস্যুদের প্রধানত পণ্য পরিবহন জাহাজ প্রধান লক্ষ্য হয়ে থাকে, কারণ এই ধরনের জাহাজে কম ক্রু মেম্বার থাকে এবং সেই সাথে এখানে লক্ষ লক্ষ ডলারের পণ্য থাকে। বেশিরভাগ জলদস্যুদের লক্ষ্য জাহাজের ক্রুদের হত্যা করা নয়, বরং তারা জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, সেই সাথে ক্যাপ্টেনকে অপহরণ করে অথবা পুরো জাহাজটিকে জিম্মি করে শিপিং কোম্পানিগুলোর কাছ থেকে লক্ষ লক্ষ ডলার দাবি করে। এইসব জলদস্যুরা একটি বা দুটি বোটে চড়ে আসে না, এরা বেশ কয়েকটি বোটে চড়ে আসে। এমনও রেকর্ড করা হয়েছে এদের সংখ্যা হাজারো ছাড়িয়ে গিয়েছে। প্রথমত এরা জাহাজের কাছে যায় এবং ক্যাপ্টেনের দিকে গুলি চালানোর হুমকি দেয়, যাতে ক্যাপ্টেন জাহাজটিকে থামিয়ে দেয়। আপনি হয়তো না জেনে থাকবেন যে ক্যাপ্টেনের কাজ শুধু জাহাজকে এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া নয়, বরং জাহাজের সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্বে থাকে জাহাজের ক্যাপ্টেন। এরপরে জলদস্যুরা জাহাজের উপর ওঠার জন্য গ্রাপলিং হুক ব্যবহার করে। জাহাজের উপরে ওঠার পরে এরা প্রথমে ক্যাপ্টেন সহ ক্রুদের জিম্মি করে, অথবা অনেক ক্ষেত্রে এরা পুরো জাহাজটিকেই অজানা স্থানে নিয়ে যায়। এরপরে লক্ষ লক্ষ ডলারের পণ্য সহ একটি জাহাজ তাদের দখলে চলে আসলে এরা শিপিং কোম্পানির কাছে এরা লক্ষ লক্ষ ডলার দাবি করে। কিন্তু এটা এমন নয় যে এইসব জাহাজগুলি এই ধরনের ঘটনা এড়াতে চেষ্টা করে না। আধুনিক জাহাজগুলি আজকাল জলদস্যুদের হাত থেকে বাঁচার জন্য অনেক ফেমাস, কারণ এইসব জাহাজে এমন সব টেকনোলজি ব্যবহার করা হয় যে এইসব জলদস্যুরা জাহাজের কাছেই আসতে পারে না। যখন একটি জাহাজ জলদস্যুদের আক্রমণের ঝুঁকিতে থাকে তখন সবার আগে তারা তাদের কাছের উপকূলীয় নিরাপত্তার নেভি অফিসারদের জানায়। এরপরে ক্যাপ্টেন জাহাজের গতি বাড়ায়। তবে গতি বাড়ানোর কারণ এই নয় যে জলদস্যুরা তাদের কাছে পৌঁছাতে পারবে না, বরং জাহাজ দ্রুত চলার কারণে জাহাজটি বড় বড় ঢেউ সৃষ্টি করে, যার ফলে জলদস্যুদের ছোট বোট জাহাজের কাছে পৌঁছানো খুব কঠিন করে তোলে। যতক্ষণ না কোস্টাল অথরিটি জাহাজে না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত ক্যাপ্টেন সহ সকল ক্রু সদস্যকে জলদস্যুদের সময় নষ্ট করতে হয় এবং এই কাজের জন্য এইসব জাহাজে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়, যার মধ্যে নাম্বার 1 রয়েছে ওয়াটার ক্যানন। প্রায় সব জাহাজেই এই ওয়াটার ক্যানন বসানো আছে, আর এগুলি জলদস্যুদের প্রতিরোধ করার জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হিসেবে বিবেচিত করা হয়। এই ধরনের জল কামান জাহাজের চারপাশে সংযুক্ত করা থাকে। প্রতিটি ওয়াটার ক্যানন মাত্র 1 মিনিটে 1350 গ্যালন সমুদ্রের জল বের করে দেওয়ার ক্ষমতা রাখে, মানে প্রতি মিনিটে 5110 লিটার জল, এবং তাও আলাদা আলাদা অগ্রভাগ থেকে নিক্ষেপ করতে পারে। এই জলের চাপ থাকে 175 PSI বা একটি গাড়ির টায়ারের বায়ু চাপের 10 গুণ বেশি। এত উচ্চ চাপের সাথে যখন এই জল জলদস্যুদের আঘাত করে তখন তাদের বোট ছিটকেও যেতে পারে, এমনকি তাদের বোট ডুবেও যেতে পারে। মেরিন গেট স্টাইলে স্টিল দিয়ে তৈরি এই ওয়াটার ক্যানন একটি সুরক্ষিত রুম থেকে কন্ট্রোল করা হয়। যখন জলদস্যুদের বোটে এমন উচ্চ চাপের জল আঘাত করে তখন তাদের কাজ করার ক্ষমতা কমে যায় এবং জাহাজ থেকে দূরে চলে যেতে বাধ্য হয়। ওয়াটার ক্যানন ছাড়া দ্বিতীয় পদক্ষেপে অনেক জাহাজেই এই ধরনের ওয়াটার চাকা লাগানো থাকে, যার মূল উদ্দেশ্য থাকে জলদস্যুদের বোটে জল ভর্তি করা। জলদস্যুরা যখন জাহাজের একেবারে কাছাকাছি চলে আসে তখন এই ওয়াটার চাকাগুলো চালু করা হয়। এই চাকার উচ্চ জলের কারণে জলদস্যুদের বোট জলে ভরে যায় এবং সেই সাথে বোটের গতিও কমে যায় এবং এমন পরিস্থিতিতে জাহাজ থেকে জলদস্যুরা সরে যেতে বাধ্য হয়। তবে যদি এই দুটো পদ্ধতি কাজ না করে তাহলে 3 নম্বরে ব্যবহার করা হয় প্রি-ট্যাপ। এই পরিস্থিতিতে জলদস্যুদের হাত থেকে বাঁচার জন্য এই ফাঁদ ব্যবহার করা হয়। এগুলি জাহাজের দুই পাশে লাগানো থাকে। এই ইস্পাতের জাল জলদস্যুর বোট কাছে আসার সাথে সাথে স্টিলের তারগুলি জলে ছেড়ে দেওয়া হয় এবং এটি জলদস্যুর বোটের মোটরে আটকে যায় আর ওই বোটের কার্যক্ষমতা বন্ধ হয়ে যায় এবং শেষ পর্যন্ত তাদের মূল্যবান সময় নষ্ট হয়ে যায়। এরপর নাম্বার 4 ব্যবহার করা হয় এলরেড বা লং রেঞ্জ অ্যাকোস্টিক ডিভাইস। এই বিশেষ ডিভাইসটি একটি শব্দ রশ্মি তৈরি করে যা শুনতে মানুষ সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। এটির রেঞ্জ 5 কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং এটি এমন শব্দ করে
এটি এত ভাইব্রেট শব্দ করে যে মানুষ তা সহ্য করতেই পারে না। এই জন্যই জলদস্যু মোকাবেলায় এই এলরেড একটি কার্যকারী ভূমিকায় রয়েছে। এরপরও যদি এই সমস্ত পদ্ধতি কাজ না করে তাহলে 5 নম্বরে জাহাজে বৈদ্যুতিক বেড়া লাগানো হয়। এই তারের ভোল্ট এত বেশি না যে কেউ মারা যাবে, তবে এটি স্পর্শ করা এত সহজও নয়, কারণ এই তারে লাগানো থাকে ধারালো ব্লেড যেটি অটোমেটে বেরিয়ে আসে। এই বৈদ্যুতিক বেড়া এবং তার সাথে লাগানো এই ধারালো ব্লেড জলদস্যুদের জাহাজে উঠতে অনেক বাধা দিয়ে থাকে। এপ্রিল 2009 সালে শিপিং কোম্পানির মার্কস আলাবামার একটি পণ্যবাহী জাহাজ ওমান থেকে কেনিয়ায় যাচ্ছিল। সোমালিয়া উপকূলের কাছ দিয়ে যেতেই প্রায় 1000 জলদস্যু এই জাহাজে আক্রমণ করেছিল এবং এটি ছিল এই জাহাজের জন্য খুবই একটি বড় বিপদ, যা 200 বছরের মধ্যে এই প্রথম জলদস্যুরা আমেরিকান জাহাজে হামলা করে। জাহাজটিতে জাহাজের ক্যাপ্টেন রিচার্ড ফিলিপার সহ 21 জন ক্রু মেম্বার ছিল। নাবিকরা জলদস্যুদের বোট কাছে আসার বাধা দেওয়ার জন্য অগ্নিশিখা আর ওয়াটার ক্যানন ব্যবহার করে, কিন্তু 2 সোমালি জলদস্যু জাহাজে উঠতে সক্ষম হয়। তারা জাহাজের ভিতরে যে জাহাজটিকে তাদের নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং ক্যাপ্টেন সহ সকল ক্রু মেম্বারদের জিম্মি করে। জলদস্যুরা ক্যাপ্টেনকে বোটে তুলে অপহরণ করে পালিয়ে যায় এবং তারা শিপিং কোম্পানির কাছে $2 মিলিয়ন দাবি করে। আপনাদের বলে রাখবো যে লাইফ বোটে সাধারণত সীমিত জ্বালানি থাকে, সেই জন্য তারা বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবে না। নেভি অফিসার এই বোটকে ধাওয়া করে এবং তাদের লক্ষ্য ছিল জলদস্যুদের উপকূলে পৌঁছাতে বাধা দেওয়া, কারণ তারা যদি উপকূলে পৌঁছে যায় তাহলে সোমালিয়ার মতো দুর্নীতিগ্রস্ত দেশে তাদের খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে। নেভির একটি হেলিকপ্টার এই বোটের উপর উড়তে থাকে যাতে বাতাসে ঝড় সৃষ্টি হয়, আর এই ঝড়ের কারণে এই জলের ঢেউ লাইফ বোটকে উপকূলে আসতে বাধা দিচ্ছিল, আর এর সাথে একটি আমেরিকান জাহাজ এদের পথ অবরুদ্ধ করে দেয়। নৌবাহিনীর একমাত্র উদ্দেশ্য ছিল জলদস্যুদের সময় নষ্ট করা, যাতে জলদস্যুদের বোটের জ্বালানি শেষ হয়ে যায়। 80 ঘন্টা পরে জ্বালানি শেষ হয়ে গেলে জলদস্যুরা আলোচনায় রাজি হয়। তাদের দাবি ছিল সোমালিয়ার উপকূলে নিয়ে যাওয়া হোক, অন্যথায় তারা ক্যাপ্টেনকে মেরে ফেলবে। এই বোটে 3 জন জলদস্যু ছিল, যার জন্য নৌবাহিনী যদি একটু ভুল পদক্ষেপ নেয় তাহলে ক্যাপ্টেনের মৃত্যু হতে পারে। এরপরে নৌবাহিনী 3টি বন্দুক দিয়ে 500 মিটার দূর থেকে একসাথে 3 জন জলদস্যুকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। এরপর অবস্থান সেট করতে এবং সঠিক সময়ের অপেক্ষা করতে আরো বেশ কয়েক ঘন্টা লেগে যায় এবং অবশেষে সেই মুহূর্ত চলে আসে যখন 3টি জলদস্যু একই সাথে টার্গেটে চলে আসে এবং নেভি 3 জনই একসাথে ট্রিগার টানে, আর 3টি জলদস্যুর একসাথে মৃত্যু হয় এবং ক্যাপ্টেন রিচার্ড ফিলিপাসকে উদ্ধার করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন। আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়, ভালো থাকবেন, ধন্যবাদ।